সম্মানিত সভাপতি এবং অন্যান্য কথা বলবেন না, এই আমন্ত্রিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা জানেন আজকে আমরা কেন এখানে একত্রিত হয়েছি। আমরা বিএনপি পরিবার একটা শিক্ষিত পরিবার। আমরা আওয়ামী লীগের মতো চরমতান্ত্রিক কোনো দল নয়, আমরা মধ্যমপন্থী একটা দল। আমাদের দলে শিক্ষিত, সভ্য, ভদ্র লোকের সমাবেশ ঘটেছে। আমরা কখনো স্বৈরাচারী কায়দায় কখনো দেশ শাসন করিনি। আমাদের যে নিয়মানুবর্তিতা সেটা অনুকরণীয় হবে। আমাদের দলে আমরা সবসময় দলীয় যে শৃঙ্খলা সেটা বজায় রেখে আমরা চলার চেষ্টা করি। রাজনৈতিক একটা শিষ্টাচার আছে, সেই শিষ্টাচার মেলে আমরা সবাই আমাদের আচরণ করি। কিন্তু গত 3 তারিখে আমাদেরই একজন বড় ভাই, যিনি দাবি করেন শরণখোলা বিএনপির কর্ণধার ছিলেন এক সময়, তিনি আমি সহ আরো কয়েকজন নেতার বিরুদ্ধে অশালীন কিছু বক্তব্য পেশ করেছেন। আপনারা আমাকে সবাই চেনেন, আমি এই মাটির সন্তান। আমার আব্বাকেও আপনারা সবাই চেনেন। আমার আব্বা ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা, তিনি হাই স্কুলের শিক্ষকও ছিলেন। আমার আব্বা শরণখোলা বিএনপির জন্মলগ্ন থেকে, ডে 1 থেকে, অর্থাৎ প্রথম দিন থেকে এই দলের সাথে সম্পৃক্ত ছিলেন। শামসু কাকা, আমার লাল কাকা সহ, কাদের কাকা সহ অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দের সাথে একত্র এই দলটিকে গড়েছেন। মোদি ভাই বলেছেন আমি নাকি 5ই আগস্টের পরে এই দলে অনুপ্রবেশ করেছি। আমার আব্বা যদি দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে যদি এই দলে থেকে থাকেন, আমার ফ্যামিলির সমস্ত লোক যদি এই দল করে থাকে, তাহলে আমি কিভাবে অনুপ্রবেশ করলাম? আমি শুনেছি আপনি নাকি বিএ পাস করেছেন। আপনার কি একটু বুদ্ধি নাই যে একটা মানুষ অনুপ্রবেশ করে তখন, যখন অন্য দল থেকে এই দলে যদি ঢোকে তাকে বলা হয় অনুপ্রবেশকারী। সুতরাং আমার ভাইকে বলবো, ভাই পৃথিবীটা অনেক ছোট হয়ে এসছে, পৃথিবীটা অনেক শিক্ষিত হয়েছে, সেই আদিম যুগ এখন আর নাই এবং সে প্রথম দিন থেকে। সুতরাং এই ধরনের অসত্য কথা বলে আপনি শরণখোলাবাসীকে কি ধোঁকা দিতে পারবেন? না। উনি বলেছেন আমি নাকি শরণখোলার চাঁদাবাজদের প্রশ্রয় দেই। আরে ভাই, আমি তো চাঁদাবাজ নির্মূল করেছি 5ই আগস্টে। আমি না থাকলে আপনার অনুচররা শরণখোলাকে শেষ করে দিত। আমি এই শরণখোলার মাটিতে আমার জ্ঞান হতো 1 টাকা কাউকে চাঁদাবাজি করতে দেই নাই। যেখানে শুনেছি চাঁদাবাজি হয়েছে, আমি নিজে গিয়ে টাকা ফেরত এনে সেই ভুক্তভোগীর কাছে ফেরত দিয়েছি। মোটর সাইকেল দিয়ে গেছে, সেই মোটর সাইকেল বাড়ি থেকে এনে সেই হিন্দু পরিবারে আমি ফেরত দিয়ে এসেছি। শরণখোলার প্রতিটি মানুষ আমাকে চেনেন। আমি কি চাঁদাবাজি করার লোক? আমার কি কোনো জিনিসের অভাব আছে? আমি সেনাবাহিনী থেকে রিটায়ারমেন্টে এসেছি 15 বছর। আমি সরকারকে ট্যাক্স দিয়ে ঢাকায় ব্যবসা পরিচালনা করি। আমার 3টা রেজিস্টার্ড কোম্পানির মালিক আমি যে কয় টাকা মানুষকে 15 বছরে চাঁদা দিয়েছি, আপনার সমস্ত বংশ বিক্রি করলে সেই টাকা হবে না। আমি বলবো চাঁদাবাজি। ভাই আপনাকে এখনো বলি, আপনি বলেন অনেক বয়স হয়েছে, যে কোনো সময় চলে যেতে পারেন, 70 ঊর্ধ্ব বয়স। আপনি এইসব অসত্য মিথ্যাচার থেকে ফিরে আসুন। আপনি দীর্ঘদিন আমাদের দলটি করেছেন। আপনার বিপদে আমার আপদে আমি সবসময় আপনার পাশে ছিলাম। আমি যখন চাকরি করেছি, যখনই বিপদে পড়েছেন আমাকে স্মরণ করেছেন। আমি যথাসাধ্য আপনার পাশে দাঁড়িয়েছি। শুধু আপনার না, আমাদের যত নেতৃবৃন্দ আছে প্রত্যেকের পাশে আমি দাঁড়িয়েছি। আমি শরণখোলা, মোড়লগঞ্জ এবং বাগেরহাট জেলার যত মানুষের টাকা আদম ব্যাপারীর কাছ থেকে উদ্ধার করে দিয়েছি, সেই টাকা তো আপনি চোখেও দেখেন নাই। আমি কমপক্ষে 20 কোটি টাকা আমি বাগেরহাট জেলার আদম ব্যাপারীর কাছ থেকে উদ্ধার করে দিয়েছি।
আপনি এই টাকা দেখলে তো হার্ট ফেল করে মারা যেতেন। কোনো লোক আমাকে এক কাপ চা খাওয়াতে পারে না আল্লাহর রহমতে। আমি করবো চাঁদাবাজি, তাহলে আপনি কি করবেন? তারপর আপনি বলেছেন আমি নাকি ঢাকা শহরে জমা জমির ব্যবসা করি, জমি দখল করি। আরে ভাই, আমি তো ওখানে বিএনপির অনুসারী ছিলাম। আমি ওখানে 3 এমপির সাথে যুদ্ধ করেছি। আমি ওখানে ইলিয়াস মোল্লা, মুরাদ জং এবং একটা তরিকত ফেডারেশন আউয়াল ছিল। এই 3 এমপির জন্য আমি 15 বছর ব্যবসায়ী করতে পারিনি। আমার নামে এখনো 7-8টা মামলা আছে। টোটাল 17টা মামলা দিয়েছিল ইলিয়াস মোল্লা। বলছে পল্লবী থানায় যত মামলা হবে প্রত্যেকটা মামলায় মির্জা মোস্তফার নাম থাকতে হবে। 14টি মামলা আমি শেষ করেছি, এখনো মনে হয় 3-4টা মামলা আমার নামে আছে। আর আমাকে বলেন আমি জমি দখল করেছি। আপনি ঢাকা শহরে গিয়ে দেখেন জমি দখল কাকে বলে। 1 কাঠা জমি দখল করার ক্ষমতা আছে আপনার? জমি দখল করে দেখছেন? শরণখোলা থেকে গিয়ে ঢাকায় জমি দখল করবেন? আর আমি সেই জমি দখল করার লোক। আমি একটা ডিসিপ্লিন ফোর্সে চাকরি করেছি। আমি সেনাবাহিনীতে কি শিখেছি? সত্যকে সত্য বলা শিখেছি, মিথ্যাকে মিথ্যা বলা শিখেছি। আমার কি কোনো জিনিসের অভাব আছে ভাই? আমি তো কমিশনার র্যাঙ্কে চাকরি পেয়েছি। আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র। আমি বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাস করেছি। আমাকে আল্লাহর রহমতে আল্লাহ যে সম্পদ দিয়েছে, সেই সম্পদ আমার 14 জেনারেশন খেয়ে শেষ করতে পারবে না। আমি তো টাকা মানুষকে বিলাই, আর আপনি তো টাকা মানুষের কাছ থেকে কেড়ে নেন। আপনার যে অনুচর, আপনার যে সহযোগী, এই ছেলেটা অলমোস্ট কিছুই ছিল না। এই মাসুম জমাদ্দার আমার কাছে একবার নিয়ে যায়, তখন আমি নাটোর সেনানিবাসে ছিলাম। মাসুম জমাদ্দার এই খাদে মিলনকে আমার কাছে নিয়ে যায়, বললো যে এই ছেলেটা বিএনপির খুব একনিষ্ঠ, মামা একে একটু উপকার করেন, সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবে। আমি বলছি কি কি উপকার করতে হবে একে? বলছে উপজেলা ইঞ্জিনিয়ার এখান থেকে ট্রান্সফার হয়ে গেছে, এর ট্রান্সফার আদেশটা যদি প্রত্যাহার করতে পারেন তাহলে এই লোকটা এরকে কিছু কন্ট্রাক্টারি কাজ দেবে, এটা আমাকে সাথে রেখেও কাজ করবে। আমি সাথে সাথে চিফ ইঞ্জিনিয়ারে রিং দেই, রিং দিয়ে পরের দিনই তার আদেশ প্রত্যাহার করিয়ে দিই। পরবর্তীতে সেই উপজেলা ইঞ্জিনিয়ারকে ভেঙে সে প্রচুর সম্পদ অর্জন করেছে, এবং পরবর্তীতে শুনতে পারলাম সেই যে নিয়ে গেছিল মাসুম জমাদ্দার, তাকে সে 1টি পয়সাও দেয়নি। পরবর্তীতে সেনাবাহিনীর আমার রেফারেন্স দিয়ে, আমার ভাগ্না পরিচয় দিয়ে সেনাবাহিনীতে সে কোটি কোটি টাকার কাজ করেছে। তারপর আমি খুশি ছিলাম, আমার এলাকার একটা ছেলে, আমার দলের একটা ছেলে যদি স্বাবলম্বী হয়, আমার তো কোনো ক্ষতি নেই, শরণখোলার এই উপকারে আসবে। পরবর্তীতে আমি শুনতে পারি যে সে এখন দানব হয়ে গিয়েছে, টাকার জন্য সে পাগল হয়ে গেছে। রান্না বাজারের প্রত্যেকটা দোকান থেকে সে নাকি পাঞ্জাবি আনে, পাঞ্জাবি বাকিতে জোর করে নিয়ে আসে। রড নিয়ে কি তার বিরুদ্ধে দুর্নাম শোনা যায়, তারপরে আরো কি মোবাইল, এটা সেটা হাবি জাবি অনেক দুর্নাম তার সম্পর্কে শোনা যায়। এখন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো না, কারণ হলো গায়েবের মালিক একমাত্র আল্লাহ তাআলা। হয়তো তার নামে কেন এত দুর্নাম, নিশ্চয়ই সে এর সাথে জড়িত। আমি তার অনুচরকে বলেছি আমার বাসায় ডেকে নিয়ে 12টা থেকে রাত্র 4টা পর্যন্ত তাকে বলেছি তুমি সংশোধিত হও, তুমি বিএনপির ভাবমূর্তি নষ্ট করো না। অনুরূপ ভাবে তার আগের দিন মতি ভাইকেও আমার বাসায় নিয়ে আমি একটা রুমে দরজা আটকিয়ে 2 জন সাক্ষী রেখে, এই আমার চাচা বাবু ওহিদুজ্জামান বাবু, আমাদের বিএনপির সভাপতি বিধানসভা একে, এবং আমাদের জেলার একজন সদস্য আমার চাচা হক পঞ্চায়েত, 2 জনকে সাক্ষী রেখে তাকে আমি বলেছি মতি ভাই আপনি বহিষ্কৃত হয়েছেন, একদিন না একদিন দল যদি আপনাকে ক্ষমা করে আপনি দলে ফেরতও আসতে পারেন, বাট আপনার সাথে যেসব লোক চাঁদাবাজ, যেসব লোক অনৈতিক কাজে জড়িত, এদের থেকে আপনি দূরে থাকুন। আর আপনি একটা কাজ করুন, দলের মধ্যে রাজতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করবেন আপনি, কারণ রাজতন্ত্র যারাই প্রতিষ্ঠা করতে চেয়েছে দলের মধ্যে, তারাই দল থেকে নয় দেশ থেকে বিতাড়িত হয়েছে, যেমন আমাদের শেখ হাসিনা। এবং আপনি তারেক রহমানের আদেশগুলো মেনে চলার চেষ্টা করেন। তারেক রহমানের আদেশ কি? তারেক রহমানের আদেশ ছিল, বিরোধী দলে আমরা ছিলাম যখন তখন, যে কোনো নির্বাচনে আমরা অংশগ্রহণ করব না। উনি কি করেছেন? 10 মিনিট সময় আছে। উনি কি করেছেন? উনি
অর্থ বৈভবের বিনিময়ে যে লোকটি আমার গাড়ি ভেঙেছিল, ওনার নির্বাচন করতে এসে আমার ৭৮ লক্ষ টাকা দামের গাড়ি চুরমার করে দিয়েছিল, সেই ব্যক্তির মঞ্চে গিয়ে তার পক্ষে ভোট চেয়ে তাকে বিজয়ী করেছিল এবং বলেছিল কি আগন পরিবার হলো শরণখোলা শ্রেষ্ঠ পরিবার। আমি এবং আরেকটা কথা, সেই যে আমার গাড়িটা ভেঙেছিল, সেই গাড়ি ভেঙেছে আবার আমার বিরুদ্ধে মামলা হয়েছিল। ১ নম্বর আসামি ছিল আনোয়ার মঞ্চাদ ভাই, ২ নম্বর আসামি ছিলাম আমি, এবং ৩ নম্বর আসামি ছিল জাহাঙ্গীর মেম্বার। এইরকম অপরাধ যারা করেছে তাদের মঞ্চে উঠে আপনি তাদের পক্ষে ভোট চান এবং তাদের ফ্যামিলির গুণকীর্তন করেন। আপনি কি এতই অভাবী? অভাবী হলে আমার কাছে যেতেন যে ভাই আমি অভাবে আছি, আমাকে ১০-২০ লক্ষ টাকা দেন। আপনি এই অনৈতিক টাকা কেন গ্রহণ করেছেন এবং ফলশ্রুতিতে কেন ভাই এখনো সময় আছে, আপনি তওবা করুন, আল্লাহর কাছে সাহায্য চান। যদি তারেক রহমান দয়া পরবশ হয়ে কোনোদিন আপনাকে ক্ষমা করে, দলে আপনাকে আমরা ওয়েলকাম জানাবো। আপনি অনেক করেছেন আমাদের দলের জন্য, এখন আপনার কাছে আমরা মাপ চাই। এখন আপনি ক্ষান্ত দেন, দলটাকে সুন্দরভাবে আমরা চালাই। এখানে আপনি বিশৃঙ্খলা সৃষ্টি করেন না, দলের আর কোনো ক্ষতি আপনার দ্বারা যেন সাধিত না হয়, এই আহ্বান আপনার কাছে জানাই।